প্রত্যেকটা রাইডে হচ্ছে ওয়েটিং ওয়েটিং ওয়েটিং, সব জায়গায় ওয়েটিং। চলে এসছে আমাদের ট্রেন, কি সুন্দর ভায়োলেট কালারের ট্রেন। এই হচ্ছে সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিও। সিঙ্গাপুরের ভিডিও দিতে কেন দেরি হচ্ছে এই ব্যাপারে কোনো মন্তব্য করব না, তবে সিঙ্গাপুরের এই পর্ব বা আগামী কয়েকটা পর্ব দেখে নেওয়ার পর সিঙ্গাপুর বেড়াতে যাওয়া আর সিঙ্গুর যাওয়া দুটো যে আপনাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে এই নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে সিঙ্গাপুর ভ্রমণের দ্বিতীয় পর্বে আমরা ঘুরে দেখব সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিও, গাইড করব কিভাবে ব্যবহার করতে হবে সিঙ্গাপুরের মেট্রো বা পাবলিক ট্রান্সপোর্ট, সিঙ্গাপুরের কোথায় মিলবে ভারতীয় খাবার কিংবা সবজি বাজার। যে গল্পে শুরু হবে 12 জুলাই সকালে। এই দিন সকালে ঘুম থেকে উঠে চা পর্ব এবং একই সঙ্গে ব্রেকফাস্ট পর্ব শেষ করে তৈরি হয়ে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। গন্তব্য সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিও। আর সেই সাথে এই হচ্ছে আমাদের হোটেল, সিঙ্গাপুরের তাইহো হোটেল, যেটা গতকাল দেখাচ্ছিলাম রাত্রেবেলায়। আজকে দিনের বেলায় এই আশেপাশের পরিবেশটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটাই কিন্তু হচ্ছে, মানে এই রাস্তাটাই কিন্তু হচ্ছে সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়া। খুব জমজমাট জায়গা, আশেপাশে অনেক রেস্তোরাঁ রয়েছে। আমাদের হোটেল থেকে পায়ে হেঁটে মিনিট চারেকের ব্যবধানেই ছিল সিঙ্গাপুরের মেট্রো স্টেশন বা এমআরটি ফারের পার্ক। লিটল ইন্ডিয়া যেটা রয়েছে সিঙ্গাপুরে, এই লিটল ইন্ডিয়ার কিন্তু নিয়ারেস্ট স্টেশনই হচ্ছে ফারের পার্ক। এই ফার্স্ট টাইম ট্রাভেল করব হচ্ছে সিঙ্গাপুরের মেট্রো বা এমআরটিতে। মেট্রো থেকে বেরিয়ে কিন্তু এখানে বাস সার্ভিসও রয়েছে। কোন জায়গায় যাওয়ার জন্য কত নম্বর গেট দিয়ে এক্সিট হতে হবে সেটা কিন্তু রয়েছে এখানে, এবং সেই সাথে বাস স্টপ নাম্বার। এই লোকালিটি ম্যাপ অনুযায়ী আমরা বর্তমানে এই জায়গাতে রয়েছি, এবং এই ম্যাপটা কিন্তু দেখে আমরা একটা ধারণা পেয়ে যাব যে আমরা কোন দিকে যাব এবং তার জন্য কোন দিকের মেট্রো বা কোন দিকের ট্রান্সপোর্টেশন আমাদেরকে ব্যবহার করতে হবে। লেখা রয়েছে এদিকে এমআরটি। খুব সুন্দর সাজানো গোছানো একটা স্টেশন। কোনো পর্যটক বা দর্শক বন্ধু হয়তো ভাবে যে আমরা বাইরে যাব ফার্স্ট টাইম, দেশের বাইরে, আমাদের হয়তো সমস্যা হবে। কোথাও কোনো সমস্যাই নেই, সব জায়গাতে ইনস্ট্রাকশন দেওয়া আছে। শুধু আপনাকে এটা জানতে হবে যে আমি যাব কোথায় এবং তার জন্য আমার মেট্রো স্টেশন কী আছে নিয়ারেস্ট, এইটুকু একটু শুধু নিজেকে একটু জেনে নিতে হবে। তারপর আপনি কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট, মেট্রো বা বাস ব্যবহার করে কিন্তু খুব সহজেই আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। আমরা যাব হচ্ছে এই জায়গাতে, এই সেন্টোসা আইল্যান্ড। আমাদের হবে হচ্ছে ভায়োলেট লাইন। এই ভায়োলেট লাইন ধরে কিন্তু আমরা পৌঁছাবো হচ্ছে এই জায়গাতে। আমরা এখান থেকে নিলাম হচ্ছে এই ইজি লিঙ্কের কার্ডটা। এই কার্ডটার জন্য পড়লো হচ্ছে $10। এর ভ্যালিডিটি হচ্ছে 5 ইয়ার্স। এটা রিচার্জ করতে হবে, যেমন আমাদের ওখানে মেট্রোতে রিচার্জ করতে হয়, এবং রিচার্জ করার পরে কিন্তু আমরা এটা নিয়ে ট্রাভেল করতে পারবো। সিঙ্গাপুরে মেট্রোতে ট্রাভেল করার জন্য যদি আপনি স্মার্ট কার্ড না নিতে চান, সেক্ষেত্রে আপনি সিঙ্গাপুর ট্যুরিস্ট পাসও নিতে পারেন, 1 দিন 2 দিন অথবা 3 দিনের জন্য। এটা কিন্তু আমাদের রাইড থাকবে হচ্ছে আনলিমিটেড। তবে যারা ডেলি পাস নেবেন না, তারা ওই ইজি লিঙ্ক কার্ড বা স্মার্ট কার্ড মেট্রো স্টেশনে যে সমস্ত কিয়ক্স মেশিন আছে সেখানে প্রয়োজন মতো রিচার্জ করে নিতে পারবেন। আর রিচার্জ করার জন্য আপনারা আপনাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের ব্যবহারও করতে পারবেন। আমরা কথা বললাম এখানকার যে কাউন্টার আছে সেখানে গিয়ে, বললো যে কাউন্টার থেকে রিচার্জের কোনো অপশন নেই। এটা আপনারা রিচার্জ করতে পারবেন হচ্ছে আইদার আপনারা কার্ড ইউজ করে অথবা ওই মেশিনে ক্যাশ ইউজ করে, মানে ক্যাশ মেশিনে দিয়ে আর কি রিচার্জ করতে হবে। আর বললো যে আপনাদের কার্ডে এখন $5 তো রয়েছে, তো $5 দিয়ে আপনারা ট্রাভেল করে নিন, 2বার আপনারা ট্রাভেল করতে পারবেন, তারপর রিচার্জ করে নেবেন। আর আমরা সেটাই ভালো, সময় নষ্ট করে লাভ নেই। এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার এ, লেখা আছে হারবার ফ্রন্ট, মানে হারবার ফ্রন্টের সাইডে আমরা যাব। এই মুহূর্তে আমরা রয়েছি ফেরার পার্ক স্টেশনে। আমরা যাব হচ্ছে একদম লাস্ট স্টেশন হারবার ফ্রন্ট, আর আমাদের সময় লাগবে হচ্ছে 13 মিনিট। আমাদের মেট্রো আসতে সময় লাগবে মাত্র 3 মিনিট। আর এই 3 মিনিটের ব্যবধানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আগারোর মাল্টিপল ইলেকট্রিক কেটেল উইথ স্টিমারের কথা। যারা আমরা বাইরে বেড়াতে চাই এবং আমাদের সঙ্গে যদি ছোটো বাচ্চা থাকে, সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটা মাস্ট বাই প্রোডাক্ট। আগারোর এই মাল্টি কুক ইলেকট্রিক কেটেলের ওজন মাত্র 1200 গ্রাম এবং এর পাওয়ার কনজাম্পশন 600 ওয়াট। একটা ইউজার ম্যানুয়াল যেখানে লেখা রয়েছে কিভাবে ব্যবহার করতে হবে এই মাল্টি ইলেকট্রিক কেটেল। একটা এগ বয়েলিং র্যাক, একটা স্টেনলেস স্টিলের গ্রিল র্যাক, একটা প্লাস্টিক বাউল, একটা স্টেনলেস স্টিলের স্টিমার, 360 ডিগ্রি রোটেটেবল এবং ডিটাচেবল পাওয়ার বেস, পাওয়ার অফ, লো হিট এবং হাই হিট বাটন। তো চলুন একবার দেখে নিই আগারোর এই মাল্টি কুক ইলেকট্রিক কেটেলের মাধ্যমে আমরা কী কী জিনিস বানাতে পারি। জল গরম করতে পারি, চা কিংবা কফি দুটোই করতে পারি, সহজে ডিম সেদ্ধ করতে পারি, ম্যাগিও বানাতে পারি। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ম্যাগি সেদ্ধ হয়ে গিয়েছে। আগারোর এই মাল্টিপল ইলেকট্রিক কেটেলে রয়েছে স্টিমিং ফেসিলিটি, অর্থাৎ বয়েলের সাথে সাথে স্টিমিংয়ের কাজটাও আমরা একই সাথে সম্পূর্ণ করতে পারি। বাইরের যে প্লাস্টিক, এটা কিন্তু খুবই হাই কোয়ালিটি এবং এই প্লাস্টিক কিন্তু হিট হয় না। ভাতও রান্না করা যায়, যেমন আমরা ভাত করার আগে চাল ভিজিয়ে রেখেছি, সেরকম ভিজিয়ে রেখেছিলাম। কিছুটা জল ফুটে যাওয়ার পর এই চাল এখানে দিয়ে দেবো।
জল ফোটার সাথে সাথে মাঝে মধ্যে কিন্তু খুলে দেখতে হবে যে জল শুকিয়ে গিয়েছে কিনা। জল শুকিয়ে গেলে কিন্তু আবারও জল দিতে হবে যতক্ষণ না ভাত আমাদের ফুটে যায়। ভাত যখন আমাদের ফুটছে না, মাঝে মধ্যে এটা খুলে কিন্তু দেখতে হবে। চামচে তুলে নিয়ে দেখি আমাদের ভাত রেডি। আপনাদের সঙ্গে যদি বাচ্চারা থাকে, বাচ্চারা ট্রাভেল করে বা অনেকে আছে যে বাইরের খাবার খেতে পান না, তো এটা কিন্তু আপনারা সহজেই সঙ্গে ক্যারি করতে পারবেন এবং আপনাদের পছন্দ মতো ম্যাগি, ভাত, চা, কফি আরও কিন্তু টুকটাক খাবার দাবার আপনারা বানিয়ে নিতে পারবেন। যখন আপনারা ট্রাভেল করছেন, বিশেষ করে ট্রেনে স্লিপার ক্লাসে বা এসি ক্লাসে, যেখানে আপনারা আপনাদের ফোন বা ল্যাপটপ চার্জ করেন, সেখানে কিন্তু এই জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকবেন। আগারোর এই মাল্টিপল ইলেকট্রিক কেটেলের লিঙ্ক দেওয়া থাকলেও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে কিন্তু আপনারা পারচেস করতে পারেন। চলে এসছে আমাদের ট্রেন। ছেড়ে দিল আমাদের মেট্রো। আমাদের 5টা স্টেশন পার করতে হবে, ঠিক 6 নম্বর স্টেশনে পৌঁছে কিন্তু আমরা নামবো। ফেরার পার্কের পরের স্টেশনে কিন্তু হচ্ছে লিটল ইন্ডিয়া। লিটল ইন্ডিয়াতে আমরা যে জায়গাতে রয়েছি সেখান থেকে কিন্তু এই মেট্রোটাই কাছে, কারণ লিটল ইন্ডিয়া যে মেট্রো সেটা একটু দূর আছে ওখান থেকে। তো আমাদের জন্য কিন্তু এই ফেরার পার্কটা কাছে পড়েছে। আপনারা যখন লিটল ইন্ডিয়া এসে থাকছেন, আপনারা দেখে নেবেন যে আপনাদের কোন মেট্রো স্টেশনটা কাছাকাছি পড়েছে, লিটল ইন্ডিয়া না ফেরার পার্ক। তবে এই সিঙ্গাপুরে কিন্তু আমি দক্ষিণ ভারতের লোক প্রচুর দেখতে পাচ্ছি। মালায়ালাম, কন্নড়, তামিলনাড়ু, এদিককার লোক যারা রয়েছে তারা কিন্তু প্রচুর এখানে রয়েছে। এই হচ্ছে হারবার ফ্রন্ট টার্মিনাল, যেখানে এসে আমাদের ট্রেন জার্নি শেষ হলো এবং এটাই ছিল আমাদের ট্রেনের শেষ স্টেশন। আর এই হারবার ফ্রন্ট টার্মিনালে নামার পর এখানকার আশেপাশের পরিবেশ কিছুটা এরকম। এই যে এরকম ভিড় এখানে না, সবার কিন্তু গন্তব্য হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও কিংবা সেন্টোসা আইল্যান্ড। এই জার্নিতে আমাদের কাটলো হচ্ছে 1.49, বাকি ব্যালেন্স এখানে শো করে দিল। দুটো রাইড আমি করতে পারবো বলেছিলাম আমি, তারপরে আমাকে রিচার্জ করে নিতেই হবে। এই হারবার ফ্রন্ট স্টেশন থেকে কিন্তু সেন্টোসা আইল্যান্ড যাওয়ার জন্য অনেক রকম অপশন আপনি পাবেন। বাস পাবেন এখানে, মোনোরেল পাবেন এবং সেই সাথে কিন্তু কেবল কারও পাবেন। তো আমরা এখানে কেবল কার কিংবা ওই রোপওয়ের টিকিট গতকাল রাত্রে অনলাইনে কেটেছি। আমি সব প্রাইসগুলো বলে দেবো, যখন দেখাবো তার প্রাইস বলতে থাকবো আপনাদেরকে, সেটা এখানকার কারেন্সিতে কত এবং ইন্ডিয়ান কারেন্সিতে কত। তো সেই কেবল কারের টিকিট আমরা কেটেছি। তো এখানে কিন্তু নির্দেশ দেওয়া আছে, মানে লেখা আছে যে কোন দিকে গেলে আমরা এই কেবল কারটা পাবো ওই সেন্টোসা আইল্যান্ড যাওয়ার জন্য। আর ওই সেন্টোসা আইল্যান্ডেই কিন্তু রয়েছে হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও, একটা আইল্যান্ড, সেখানে রয়েছে স্টুডিও এবং আর অনেক কিছু রয়েছে। তো সেই আইল্যান্ডে আমরা যাব হচ্ছে এই হারবার ফ্রন্ট মেট্রো স্টেশন থেকে। অরেঞ্জ জুস কী করে খাবো একটু ট্রাই করে দেখি আমরা পারি কি না। $2 সিঙ্গাপুর। এখানে জুস রেডি হচ্ছে, দেখুন রেস্ট মানি সেটা কিন্তু ঘুরে এসছে। আর এই দেখুন এখানে সব রয়েছে অরেঞ্জ, আর এখানে সব বড় বড় গ্লাস রয়েছে, এখানে জুস তৈরি হচ্ছে। একটা ছোট গ্লাস একটা বড় গ্লাস যত মনে হচ্ছে। আর জুস যে এখানে প্রসেস হচ্ছে সেটাও কিন্তু এখানে শো করছে কত % প্রসেসিং। এই দেখুন রেডি আমাদের জুস, 100% অরেঞ্জ জুস। এবার এটার জন্য নিতে হবে হচ্ছে স্ট্র। এটাকে প্রেস করলাম, চলে এলো হচ্ছে আমাদের স্ট্র। টক রয়েছে, মিষ্টি নেই, আর ঠান্ডা জুস। একদম মিষ্টি নেই। দিল তেরা দিওয়ানা। খাওয়া দাওয়ার পর্ব শেষ, আবার নতুন এনার্জির সাথে করে এগোনো যাক সামনের দিকে। মেট্রো স্টেশন বেরিয়ে এরকম শপিং মল, এদিক থেকে আবার কেবল কার যাওয়ার রাস্তা। ওই যে লেখা আছে হারবার ফ্রন্ট টাওয়ার্স কেবল কার বাস অ্যাট L1। ওই যে কেবল কার, ওটা করে আমরা ট্রান্সফার হব সেন্টোসা আইল্যান্ড। একটা বিষয় বলে রাখি, এখানে সব জায়গাতেই দিক নির্দেশনা রয়েছে, তাই রাস্তা হারানোর কোনো ভয় নেই। এছাড়াও সিঙ্গাপুরে সবাই ইংরেজি বোঝে বা বলতে পারে, তাই ভাষা সংক্রান্ত কোনো বিভ্রাট হবে না। একটা শহরকে, মানে শহরের নকশাকে, সিস্টেমকে, ট্রান্সপোর্টেশনকে, সব কিছুকে বুঝতেই বোধহয় 2-3 দিন লেগে যায় একটা নতুন জায়গায় এসে। ভাবুন আপনি কখনো কলকাতা শহর যাননি, আপনাকে প্রথম দিন কেউ নিয়ে গিয়ে হাওড়া স্টেশনে ছেড়ে দিল ভিড়ের মধ্যে। এবার হাওড়া থেকে কোন দিকে আপনি যাবেন বেড়াতে, আপনি কিছুই জানেন না, একে ওকে জিজ্ঞেস করা, ম্যাপ দেখে দেখে যাওয়া। এবার যাওয়া অবশ্যই যাবে, এখনকার যুগ অনেক উন্নত, GPS ম্যাপ আছে অথবা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার আছে, সেগুলোতে কথা বলে বলে যাওয়া যায়। কিন্তু কখনো কি এটা বলা যেতে পারে যে পুরো শহরটা আমার নখদর্পণে বা আমি একা একা সব কিছু ঘুরতে পারি? তো ওই জন্যই বললাম যে যখন আমরা কোনো একটা জায়গায় আমরা আসবো না, একটা শহরকে বুঝতে, তার পরিবেশকে বুঝতে, সেখানকার মানুষজন, সেখানকার কালচার, ট্রান্সপোর্টেশন, ফুড, এগুলো বুঝতে কিন্তু বহু সময় চলে যায়। এরপরে পড়ে থাকে ট্যুরিস্ট স্পট। অবশেষে এসে পৌঁছালাম সিঙ্গাপুর কেবল কার টিকিট কাউন্টার অফিসে। সেন্টোসা আইল্যান্ড যাওয়ার কেবল কারের টিকিট আপনারা স্পটে গিয়ে কাউন্টার থেকেও নিতে পারেন কিংবা অনলাইনে বুক করতে পারেন। আমরা এই টিকিট আগেই বুক করে নিয়েছিলাম
ক্লুক অ্যাপের মাধ্যমে। এটার অপারেশন টাইম হচ্ছে সকাল 8:45 থেকে রাত 9:30 পর্যন্ত। এই কেবল কারেরও কিন্তু অনেক রকমের প্যাকেজ রয়েছে, যেরকম প্যাকেজ আপনি নেবেন। লিফট টু সেন্টোসা আর লিফট টু মাউন্ট ফেভার। এটা একটা জিম এখানকার। জিম টিম দেখলে মন খারাপ হয়ে যায়। কত মন দিয়ে জিম করতাম, এখন জীবনটা হয়ে গেছে ঘোড়ার ডিম। এই জায়গা থেকে কিন্তু এই যে কেবল কার সেটা আর কি ছাড়বে। কেবল কারে ওঠার আগে স্ক্যান হয়ে গেল অনলাইন থেকে বুক করা আমাদের টিকিট। সিঙ্গাপুরের কেবল কার চলাচল করে মাউন্ট ফেভার থেকে সেন্টোসা আইল্যান্ডের মধ্যে। এর নিচেই রয়েছে সিঙ্গাপুর প্রণালী, রয়েছে হারবার ফ্রন্ট জেটি। সেন্টোসা আইল্যান্ডের মধ্যে যেমন রয়েছে ইউনিভার্সাল স্টুডিও, তেমনই রয়েছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি। আর বলার অপেক্ষা রাখে না, সিঙ্গাপুর দেশটার যা আয়তন তার তুলনায় আমাদের দিল্লি, মুম্বাই কিংবা চেন্নাই অনেক বড়। 12:42 আমরা পৌঁছে গেলাম সেন্টোসা স্টেশন। রোপওয়ের ভেতরে চরম গরম। স্কাই হেলেক্স সেন্টোসা, সম্ভবত রেস্টুরেন্ট। সবাই উপরে মনে হচ্ছে খাওয়া দাওয়া করছে। মাউন্ট ফিভার কেবল কার, আমরা এই ধরে এখানে এসে পৌঁছালাম সেন্টোসা কেবল কার ধরে এইখানে, ঠিক আছে। এই হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর। আমাদের গন্তব্য হচ্ছে এই জায়গাতে। মার্লিয়ান কেবল কার ধরে আমাদেরকে এই স্টেশনে আসতে হবে। এই মনোরেল ধরে আমাদের পৌঁছাতে হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও। আপনাদের সঙ্গে এই ম্যাপটা শেয়ার করে নেওয়ার কারণই হচ্ছে সেন্টোসা আইল্যান্ড অনেকটাই বড় এবং এখানে অ্যাক্টিভিটি অনেক বেশি, সুতরাং কনফিউজ হয়ে যাওয়ার চান্সও রয়েছে। তাই এই ম্যাপটার সাহায্যে আপনারা খুব সহজে বুঝে যাবেন কিভাবে আপনারা পৌঁছাবেন ইউনিভার্সাল স্টুডিও। ব্যাপারটা খুব জটিল নয়, ব্যাপারটা হচ্ছে রোপওয়ে ইন্টারচেঞ্জ। সব রকম ইনস্ট্রাকশন দেওয়া আছে, ব্যাস। আবারও সে রোপওয়ে ইন্টারচেঞ্জ করে আমরা যাচ্ছি ইন্ডিয়া লাইনে। রোপওয়ের টিকিট কিন্তু একবারই কাটতে হবে, বারবার কাটতে হবে না। আপনি তার মধ্যে এরকম ইন্টারচেঞ্জ করে ঘুরতে পারবেন। আর আমাদের দুজনের এখানে এই রোপওয়ের টিকিটের জন্য পড়েছে, মানে ইউনিভার্সাল স্টুডিও যে আমরা যাবো রোপওয়ের টিকিট কাটবো, 3900 মতো পড়েছে। মানে ধরে রাখুন প্রায় এক একজনের 2000 টাকার কাছাকাছি। এখানে প্রত্যেকটা জায়গাতে টিকিট, প্রত্যেকটা জায়গাতে। এইদিকে লেখা রয়েছে ইম্বিয়া স্টেশন, এইটা হচ্ছে মনোরেলের স্টেশন। দুবাইতেও গরম, সিঙ্গাপুরেও গরম। আর মানুষজন যে বসে রয়েছে, বাচ্চাগুলো দৌড়ে বেড়াচ্ছে এর মধ্যে, গরম থেকে বাঁচার জন্য কিন্তু এরকম ব্যবস্থা। আমরাও এখানে দাঁড়াচ্ছি এসে, বাচ্চাদের কষ্ট বেশি হয় গরমে। এই যে চলে এসছে আমাদের মনোরেল সেন্টোসা এক্সপ্রেস। এবার এইদিকে আছে ভিভো সিটি স্টেশন, ওইদিকে আছে টু বিচ স্টেশন, বাট আমরা যাব হচ্ছে ভিভো সিটি। আমরা রয়েছি এখানে ইউর হেয়ার, এখানে মার্লিয়ান কেবল কার রয়েছে, এইদিকে রয়েছে এই যে ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর। আমাদের নামতে হবে হচ্ছে রিসল্ট ওয়ার্ল্ড স্টেশনে, আর রিসল্ট ওয়ার্ল্ড যে স্টেশনে নামবো সেটা রয়েছে হচ্ছে এইদিকে ট্রেন আসবে। চলে এসছে আমাদের ট্রেন, কি সুন্দর ভায়োলেট কালারের ট্রেন। Hey, come on. সামনে অপারেটর, সে অপারেট করছে ট্রেন। এখানে ভালো স্পিড আছে ট্রেনের, 40 কিলোমিটার/আওয়ার। অধিকাংশ টুরিস্ট এখানেই নেমে যাবে যাদের গন্তব্য হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও। এই যে আমরা মনোরেলে করে ট্রাভেল করলাম, এর জন্য কিন্তু আমাদের কোনো এক্সট্রা টিকিট কাটতে হয়নি, সব কিছুর মধ্যে ইনক্লুডেড। এই ইউনিভার্সাল স্টুডিওর জন্য আমরা টিকিট কেটেছি, এক একজনের কত করে পড়েছে? 5000। হ্যাঁ, মোটামুটি 5000। তো দেখবো এই যে 5000 টাকাতে টিকিট কেটেছি ইউনিভার্সাল স্টুডিওর, তো কী রয়েছে ইউনিভার্সাল স্টুডিওতে। বাপরে, এখানে কত রকম আইসক্রিম! আরে আইসক্রিম খাবোই আমি। যদি আপনাদের মনে প্রশ্ন আসে এই ইউনিভার্সাল স্টুডিও জায়গাটা আসলে কি, উত্তরে বলবো এটা একটা থিম পার্ক, যা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে প্রথম। এতে রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটি এবং শো, রয়েছে অনেক রকম রেস্তোরাঁ। পুরো একটা বেলা কেটে যাবে, তাও পুরোটা দেখে শেষ করা যাবে না, এতটাই বড় এই ইউনিভার্সাল স্টুডিও। খুব সহজ ভাষায় উদাহরণ দিতে গেলে আমাদের হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটির মতো। এই হচ্ছে সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিও, যেটা ছবি অনেকবার দেখেছি, ভিডিওস দেখেছি, আজকে ফাইনালি সেই জায়গায় এসে পৌঁছতে পেরেছি। আর পৌঁছানোর পর ভেবেছিলাম এর সঙ্গে ছবি তুলবো, কিন্তু এখানে এত ট্যুরিস্ট সবাই ইউনিভার্সাল স্টুডিওর সঙ্গে ছবি তুলতে ব্যস্ত, তাই আমরা অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও যাওয়ার রাস্তা, আর এখানে একটা ম্যাপ রয়েছে। আর ইউনিভার্সাল স্টুডিও খোলার টাইম হচ্ছে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। SC5 সিটি রয়েছে, নিউ ইয়র্ক রয়েছে, অ্যানশিয়েন্ট ইজিপ্ট রয়েছে, দ্য লস্ট ওয়ার্ল্ড রয়েছে, ফার অ্যাওয়ে রয়েছে। চলুন আমরা চটপট দেখে নিই কী কী রয়েছে এখানে। এই জায়গাতে আমাদের টিকিট চেক করা হবে। আমরা 5000 টাকা টিকিট কেটে ঢুকছি হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওতে। আর ইউনিভার্সাল স্টুডিও দেখার আগে বা আপনাদের দেখানোর আগে প্রশ্ন থাকবে
যে 5,000 টাকায় আপনারা কোন কোন জায়গা ঘুরতে পারবেন বা 5,000 টাকা বাজেটে কোন কোন জায়গায় ট্রিপ করা যায়, এটা তাড়াতাড়ি কমেন্টসে জানান। ততক্ষণ আমরা টিকিট পাঞ্চ করে ঢুকি হচ্ছে স্টুডিওতে। থ্যাংক ইউ দিদিভাই। কলেজে পড়ার সময় মা বাবার সাথে গেছিলাম হচ্ছে বেড়াতে, সেটা হচ্ছে হায়দ্রাবাদে রামোজি ফিল্ম সিটি। তো রামোজিতে ঢোকার পরে ঠিক প্রথম যখন ঢুকলাম তখন একটা এরকমই অনুভূতি হয়েছিল, এই যে বাইরে এত ভিড়ভাড় এই সেই, সেখান থেকে যেন একটা অন্য পৃথিবীতে প্রবেশ করলাম। দারুণ দারুণ। এই যে লাইনটা পড়েছে না, এই যে সব টুরিস্টরা দাঁড়িয়ে রয়েছে নানা রকম তাদের ক্যামেরা নিয়ে এদের সঙ্গে ছবি তোলার জন্য। যাদের সঙ্গে ছবি তোলার জন্য এরকম লাইন, বাস্তবে তারা আসলে কে সেটাই আমার জানা নেই। আমার সঙ্গে এই যে ভদ্রলোক রয়েছেন, ইনি হচ্ছেন ঘোষবাবু অ্যাডভেঞ্চার ইউটিউবার। বাংলা ভাষায় বিভিন্ন ফরেন ট্রিপের ভিডিও ওনার চ্যানেলেই পেয়ে যাবেন। উনি সদ্য চায়না ট্রিপেও গিয়েছেন। আপনাদের অনুরোধ থাকলো ওনার চ্যানেলটা অবশ্যই একবার ভিজিট করার। এখানে দেখার জন্য কিন্তু অনেক অ্যাক্টিভিটি রয়েছে, বাট আমরা কিছু সিলেক্টেড অ্যাক্টিভিটি এখানে করবো, কারণ সব দেখতে গেলে একদিনও কম পড়ে যাবে। মানে সকাল থেকে শুরু হয়ে যদি রাত হয়ে যায় তাও শেষ হবে না। সিঙ্গাপুরের এই ইউনিভার্সাল স্টুডিও সেই অর্থে ভ্লগস বানানোর জায়গা নয়, এটা পুরোপুরি এনজয় করার জায়গা। ট্রান্সফরমার্স রাইড। একসময় কম্পিউটারে খুব গেম খেলতাম, সব রকম গেমই খেলতাম, তো সেই ক্যারেক্টারগুলো এখানে দেখতে পাচ্ছি। যেমন গেমের মধ্যে একটা ছিল হচ্ছে ট্রান্সফরমার্স, এটা সিনেমাও ছিল বোধ হয় একটা বা দুটো। তো ট্রান্সফরমারের কিন্তু একটা এখানে আর কি শো রয়েছে, এইরকম রোলার কোস্টার, তো মাথা ঘুরে পড়বো রে ভাই। আমি তো জীবনে চাপবো না বাবা রে, দেখেই ভয় লাগছে। এই যে এত কস্টলি জায়গা, কিন্তু টুরিস্টের কোনো কমই আছে? প্রত্যেকটা রাইডে হচ্ছে ওয়েটিং ওয়েটিং ওয়েটিং, সব জায়গায় ওয়েটিং। আমি যে রাইড করতে এসেছি এটা ভুল, রাইড করাটা উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে দেখা এবং আপনাদের দেখানো এই যে ইউনিভার্সাল স্টুডিওর কথা সবাই বলে, এর মধ্যে আলটিমেট কী রয়েছে, আমরা কী ধরনের এখানে এনজয় করতে পারি, বা আমরা কি এখানে ভবিষ্যতে আসবো কি না, বা আমাদের ট্যুর প্ল্যানে যখন আমরা সিঙ্গাপুরে আসবো তখন ইউনিভার্সাল স্টুডিওকে রাখতে পারি কি না, এটা দেখানো কিন্তু মেন উদ্দেশ্য। একবার টিকিট কেটে ইউনিভার্সাল স্টুডিওতে প্রবেশ করার পর ভেতরে যে সমস্ত অ্যাক্টিভিটি বা শোগুলো রয়েছে সেগুলো দেখার জন্য আপনাকে নতুন করে টিকিট করতে হবে না ঠিকই, কিন্তু প্রত্যেকটা অ্যাক্টিভিটি বা শোতে যে পরিমাণ ওয়েটিং টাইম থাকে সেক্ষেত্রে কখনো 1 ঘন্টা, কখনো 1.5 ঘন্টা, কখনো বা 2 ঘন্টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হতে পারে। ঠিক এমনই একটা অভিজ্ঞতা আমাদেরও হয়েছিল যখন আমরা ট্রান্সফর্মার রাইড করতে গিয়েছিলাম। এটার ওয়েটিং টাইম হচ্ছে 1 ঘন্টা। আমি একটা রাইডই দেখবো, তারপরে গিয়ে বসে থাকবো, আর কোথাও যাবো না। No drinking, eating, smoking, or photography will be covered. heavy full running. এই দেখুন ওই গাড়িতে চাপতে হবে আমাদেরকে। এই যে এতক্ষণ ধরে আমরা ওয়েট করলাম এই গাড়িতে চাপার জন্য, এই যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো করে আমাদের যেতে হবে। এই অনুভূতিগুলো মুখে বলে কিংবা ভিডিও দেখিয়ে বোঝানো খুবই মুশকিল। এমনকি এই রকম সিচুয়েশনে ভিডিও শ্যুট করাটাও সহজ কাজ নয়। এই জন্যই প্রথমে বলেছিলাম যে ইউনিভার্সাল স্টুডিও এনজয় করার জায়গা, সেটা ব্লগ বানানোর জন্য হয়তো অ্যাপ্রোপ্রিয়েট নয়। ভাই কিছু আলাদাই অভিজ্ঞতা। আমি যে এতক্ষণ ধরে লাইনে দাঁড়ালাম, তারপর যখন ওই গাড়িটায় বসালো, তারপর যখন শোটা শুরু হলো, বাপরে বাপ এক্সাইটমেন্ট, সমস্ত ক্লান্তি যেন ধূলিসাৎ হয়ে গেল। আর ভেতরটা খুব কুল কুল ছিল, বাইরে এসে গরম। শুনছিলাম এখানে যতগুলো রাইড রয়েছে তার মধ্যে নাকি সব থেকে খতরনাক, সব থেকে চাপের রাইড নাকি এই রিভেঞ্জ অফ মামি। এটার ওয়েটিং টাইম হচ্ছে মাত্র 35 মিনিট। একটু আগে দেখছিলাম ওটা দেখা ছিল 5 মিনিট। মানে এটাকে সবাই অ্যাভয়েড করে। ইউনিভার্সাল স্টুডিওর যতগুলো সিনেমা রয়েছে না, সবকটা সিনেমার গল্প নিয়ে হচ্ছে থিম পার্ক, এবং প্রত্যেকটা জায়গায় একটা থিমকে কেন্দ্র করে কিন্তু বানানো হয়েছে থিম পার্ক, এবং তার সঙ্গে জুড়ে গেছে এক একটা রাইড বা এক একটা শো। আর সেগুলোর জন্যই ওয়েট টাইম কোথাও 60 মিনিট, কোথাও 70 মিনিট, কোথাও 1 ঘন্টার ওপরে, কোথাও 1.5 ঘন্টা, এরকম সব কিছু। এই রকম রাইডগুলো করার সময় একটা নির্দেশনা থাকে যে লুজ জিনিস যেমন পার্স, মোবাইল, ক্যামেরা, এই ধরনের জিনিসগুলোকে লকারে রেখে তবেই যান। 3:35, 5টা পর্যন্ত আমাদের লকারটা ফ্রি আছে। পার্স, মোবাইল, ক্যামেরা বা এই ধরনের জিনিস রাখার জন্য এখানে লকার সিস্টেম রয়েছে। তবে এই লকার কখনো 1 ঘন্টা, কখনো বা 1.5 ঘন্টার জন্য ফ্রি, তারপর চার্জেবল। ইউনিভার্সাল স্টুডিওতে যতগুলো রাইড রয়েছে তার মধ্যে সব থেকে খতরনাক রাইড
এই রিভেঞ্জ অব দ্য মমি। আসলে এইগুলো এক একটা 3D রোলার কোস্টার, কিন্তু অন্ধকারে মিনিট 5 এই রাইড আপনার কলিজা ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট। বর্ষা আমার দর্শক আর উপরওয়ালা। এই রাইড করে যখন বাইরে বেরোলাম তখন দেখি চারিদিকে মেঘ করে এসেছে, সেই সঙ্গে শুরু হয়েছে অসময়ের বৃষ্টি। আর বৃষ্টি শুরু হয়ে গেলে কিংবা আবহাওয়া খারাপ হলে রোলার কোস্টারের মতো বেশ কয়েকটা রাইড বন্ধ করে দেওয়া হয়। বৃষ্টি কখন কমবে পুরোপুরি জানি না, এবং অন্যান্য সমস্ত রাইডগুলো বন্ধ আছে। এটা যেহেতু ইনডোর রোলার কোস্টার, ইনডোর রাইড, সেহেতু সব টুরিস্টরা কিন্তু এখানে ভিড় করছে, মানে এটাতে এখন ভিড় বেশি। এটা একটা হেভি জিনিস রয়েছে, এটা হচ্ছে ড্রাইং পটস। বৃষ্টিতে ভিজে গেলে এখানে ঢোকার পর মানে এখানকার গরম হাওয়া আপনাকে শুকিয়ে দেবে। এর জন্য পে করতে হবে হচ্ছে 5 সিঙ্গাপুর ডলার। ইউনিভার্সাল স্টুডিওতে ঢোকার পর দেখেছিলাম স্থানীয়দের অনেকের হাতেই ছাতা রয়েছে। পরে জেনেছিলাম যে সিঙ্গাপুরে কিন্তু যখন তখন বৃষ্টি হওয়াটা কোনো ব্যাপারই নয়। তাই আগামী দিনে যারা সিঙ্গাপুরে ট্রিপ করছেন সঙ্গে অবশ্যই একটা ছাতা অথবা রেইনকোট রাখবেন। জুরাসিক পার্ক দেখতে এলাম, ভাবলাম বিকেল হয়ে গেছে, বৃষ্টি কমে গেছে, লোকজন ফিরে গিয়েছে, আবারও বৃষ্টি শুরু। পুরোটা দিন কেটেছিল কখনো বৃষ্টিতে ভিজে, কখনো বা বিভিন্ন অ্যাক্টিভিটিতে নিজেকে জড়িয়ে। সারাদিনের কাজ করে হলো সাঁঝের বেলা ফিরে চলো। তো ফিরে যাওয়ার আগে একটা আমার ফিডব্যাক দিয়ে দিই আপনাদেরকে। মানে এই যে আমি আজকে সারাদিন এখানে কাটালাম, বৃষ্টি ভিজলাম, এতগুলো রাইড দেখলাম, আমার কেমন লাগলো? অনেস্টলি স্পিকিং, আমার এরকম জায়গা খুব একটা পছন্দ নয়। ইউনিভার্সাল স্টুডিও সম্পর্কে শুনেছিলাম বা যেটা ধারণা করেছিলাম সেটা ধারণার সাথে মিলে গিয়েছে, কিন্তু আমার মতো যারা মানুষ, মানে আমার চিন্তাভাবনার সাথে যাদের চিন্তাভাবনা মেলে, তাদের ক্ষেত্রে এই হুড়োহুড়ি, এত ভিড়, চোল চিৎকার, কার্টুনের মতো আওয়াজ, এই রাইডে ওঠা, ওই রাইডে ওঠা, এই 3D রোলার কোস্টার, এই হ্যানা ত্যানা, এগুলো আমার কোনো কালে ভালো লাগেনি। আশা করি যারা আপনারা আমার ব্লগ দেখছেন তাদের কাছে এটুকু পরিষ্কার হয়ে গেছে যে এই জায়গাটা কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আর কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। শুধু সিঙ্গাপুর বলেই নয়, সিঙ্গাপুর, দুবাই, এই দুটো শহরকে আর মোটামুটি অনেকটা একই রকম মনে হচ্ছে, কারণ এখানে ন্যাচারাল কিছু নেই, সবই হচ্ছে কৃত্রিম এবং সবই হচ্ছে আর্টিফিশিয়াল। তুমি টাকা দিয়ে টিকিট কাটো, তুমি এনজয় করো, তুমি মজা করো, তুমি ঘুরে বেড়াও। আরও একটু বেলা পড়তেই ইউনিভার্সাল স্টুডিও থেকে মোনোরেল ধরে আমরা ফিরে এলাম হারবার ফ্রন্ট মেট্রো স্টেশনে, এবং সেখান থেকে আবারও ফারার পার্ক, অর্থাৎ যেখান থেকে আজ সকালে আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম। সেরাতে ডিনারটা আমরা সেরেছিলাম স্থানীয় একটা ইন্ডিয়ান রেস্তোরাঁ থেকে, কিন্তু শেষ দিকে এসে কোনো টেকনিক্যাল কারণে অনেক ভিডিওতেই সাউন্ড রেকর্ড হয়নি, তাই খাওয়া দাওয়া পর্বের বিস্তারিত আলোচনা এই পর্ব থেকে বাদ দিতে হচ্ছে। যারা ভারতবর্ষ থেকে এসছে বা বাংলাদেশ থেকে এসছে বা পাকিস্তান থেকে এসছে, তারা কিন্তু এখানে প্রচুর খাওয়া দাওয়া করতে আসে। ওই জন্যই কিন্তু এখানে যে সমস্ত রেস্টুরেন্ট, হোটেল রয়েছে, সব কিছুর মধ্যে কিন্তু বাঙালি এবং ইন্ডিয়ান ছোঁয়া বা পাকিস্তানি ছোঁয়া রয়েছে, এবং একই সাথে কিন্তু এখানে খাবার দাবারের দাম তুলনামূলক কম। এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই যে লিটল ইন্ডিয়া কী সব দোকান টোকান রয়েছে। ওই দিকে রয়েছে সবজি বাজার, চলুন একবার সবজি বাজারটা দেখিয়ে দিই, কারণ রাত্রেবেলায় কিন্তু এই জায়গাটা বেশ জমজমাট। একটানা দোকান রয়েছে, বেশিরভাগই ইন্ডিয়ান নাম। এখানে সিম কার্ডও পাওয়া যাচ্ছে। আল মুবিন রেস্টুরেন্ট 24 আওয়ার্স খোলা, এটা ম্যাক্সিমাম দেখুন কিন্তু ইন্ডিয়ান। এসবিআইয়ের সিঙ্গাপুর ব্রাঞ্চও রয়েছে, এসবিআই সিঙ্গাপুর। এদিকেও একটা রেস্টুরেন্ট রয়েছে, ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। এখানে সিম কার্ড পাওয়া যাচ্ছে, সামনেই দোকান রয়েছে সিম কার্ডের। এখানকার সিমের নাম হচ্ছে সিম্বা। এখানে মানি এক্সচেঞ্জ, দেখি এখানে মানি এক্সচেঞ্জে কত কি দিচ্ছে, যেখানে কিন্তু আমরা আমাদের যে ইউএসডি, যেটা আমি নিয়ে এসেছি সাথে করে ইউএসডি কিন্তু এখানে ভাঙাতে পারবো। আর এখন এখানে রেট চলছে, আইএনআর চলছে 63 টাকা 50 পয়সা, এমওআইআর মালয়েশিয়ান রিঙ্গিত চলছে 3 টাকা 45, আর টাকা চলছে 8500 টাকা, মানে বাংলাদেশি টাকা চলছে হচ্ছে 8500। আপনি বাংলাদেশে? ইন্ডিয়া? হুইচ স্টেট? তামিলনাড়ু। ওকে। যখন আপনারা কারেন্সির সাথে নিয়ে আসছেন ডলার, সবসময় চেষ্টা করবেন যে বড় নোট রাখার। 100 ডলার ভাঙাচ্ছে, তাহলে কিন্তু ভালো রেট পাবেন, ঠিক আছে? চকচকে একটা নোট রাখবেন, বেশ দেখতে সুন্দর হবে। তো এখানে 100 ডলার ভাঙিয়ে আমি পেলাম হচ্ছে 1.33 হিসাব করে 133 সিঙ্গাপুর ডলার। নমস্কারা। আর ইউ ফ্রম? I'm from India. ইন্ডিয়া? হুইচ স্টেট? India. Bangalore. বেঙ্গালুরু। আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল। Jai Kiranambe. একদম। ফর ট্যুর পারপাস অর ওয়ার্কিং পারপাস? For karate. ওকে। এখানে পানিপুরি, ভেলপুরি, মিসাল পাও, কত কিছু রয়েছে, জলেবি, ইনস্ট্যান্ট চায়টা। তো এটার জন্য পড়বে হচ্ছে 6.6 ডলার। এটা খেতে হবে, এটা নিয়ে নিলাম। হলদিরামে চানাচুর পেয়ে গেছি। এখানে শশা 3.5 ডলার কিলো শশা। সিঙ্গাপুরের এই লিটল ইন্ডিয়াতে সব রকম সবজির সাথে ভারতীয় প্রোডাক্টের বিভিন্ন রকম বিস্কুট, মশলা বা অন্যান্য জিনিসপত্র কিন্তু পেয়ে যাবেন। আর যারা এই দোকানগুলো চালায়
তারা অধিকাংশই দক্ষিণ ভারতীয়, তাই ভাষা সংক্রান্ত কোনো সমস্যাই আপনাদের হবে না। এখানে 1 কিলো আলুর দাম হচ্ছে 2.5 সিঙ্গাপুর ডলার, 1 কিলো রসুনের দাম হচ্ছে এখানে 11 সিঙ্গাপুর ডলার, 1 কিলো আদার দাম হচ্ছে এখানে 6.50 সিঙ্গাপুর ডলার, 1 কিলো পেঁয়াজের দাম হচ্ছে এখানে 8 সিঙ্গাপুর ডলার। এখান থেকে আমরা কী কী শপিং করলাম দেখিনি। একটা নিয়েছি এরকম ইনস্ট্যান্ট চা, একটা হলদিরামের চানাচুর আর 4টে কলা। 1050, এখানে আমাদের টোটাল খরচ হচ্ছে 1050। এখানে জিনিসপত্রের দামও যেমন বেশি, তেমনি মানুষের রোজগারও বেশি। ভারতের টাকার অনুপাতে যার বিচার করা যায় না। আগেও বলেছি, আবারও বলছি, পশ্চিমবঙ্গে থেকে মাসে 1,05,000 টাকা রোজগার করে বছরে কয়েক লাখ টাকা ভারত সরকারকে ট্যাক্স পে করেও দুবাই, সিঙ্গাপুর বা বিশ্বের প্রথম শ্রেণীর দেশগুলোতে আপনি বা আমি সেই অর্থে একজন গরিব ট্যুরিস্ট। এখান থেকে ফ্যানটা নিলাম, এটা পড়লো হচ্ছে $15। ফ্যান আমি দুটো নেবো, একটা আমার মাকে দিতে হবে। 10 টাকা, 4G, 100 GB, 30 দিন। সিংটেল এখানকার বেস্ট নেটওয়ার্ক, তা ওটা নিতে পারেন আপনারা। এইভাবেই কেটে গেল সিঙ্গাপুরে আমার প্রথম দিন এবং দ্বিতীয় রাত। আরও 2 রাত 2 দিন সিঙ্গাপুরে ছিলাম। অর্জন করেছিলাম দুর্দান্ত সব অভিজ্ঞতা। বিশেষ করে রাতের সিঙ্গাপুরের দৃশ্য মনে রয়ে যাবে আজীবন। ফিরব সেই পর্ব নিয়ে পরের পর্বে। আর এর মধ্যে একটা খবর দিই আপনাদের, আমার চায়না যাওয়ার ভিসাও চলে এসেছে, যার মেয়াদ 31 অক্টোবর পর্যন্ত। যাব কি যাব না সেই সিদ্ধান্ত ছেড়ে দিলাম আপনাদের ওপরে। আজকের মতো বিদায়।